ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ, ইট কজেস ক্যান্সার। আজ আপনি শুনবেন এক অন্যরকম পিশাচের গল্প, যে গল্প শোনাবে আমাদের ঠাকুর মশাই। শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও পাথুরে পিশাচ। আমি সেদিন অনেকক্ষণ ধরে কিশোরীর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কিশোরী বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলে তো সে তো নিজের ছন্দে থাকতেই পছন্দ করে বেশি। সব কিছু নিয়েই তার একটা হঠকারিতা, অথচ কাজের বেলা অষ্টরম্ভা। এই হলো গিয়ে সমস্যা। সেদিনও যথারীতি একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। আর কোনো উপায় আমি দেখতে পারলাম না। ভাবলাম বাইরে যেভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর হয়তো আজকে বাড়ির বাইরে বেরোনো যাবে না। কি আর করতাম। এমন সময় দেখি কিশোরী এসে হাজির। কি ব্যাপার, খাওয়া দাওয়া শেষ বুঝি? আমি তার মুখের দিকে তাকালাম। কিভাবে জবাব দেব কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। কেবলমাত্র বললাম, না না, এখনো তোমার প্রতীক্ষাতেই বসে রয়েছে। কিশোরী যে আমার ব্যঙ্গাত্মক ইঙ্গিতটাকে বেশ ভালোই বুঝতে পারবে সেটা আমি আন্দাজ করতেও পেরেছিলাম বইকি। সে সহসা হেসে জবাব দিল, সে আমি ভালোভাবেই আন্দাজ করতে পেরেছি। তুমি যে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ করে আমার পথের দিকে চেয়ে বসে রয়েছো, সেটাও বেশ বুঝতে পারছি। ওই কারণেই বোধহয় আমার রাগটা আরও বেড়েছে। সে আর বলতে, কি করব বলো তো, বাইরে যা অবস্থা। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, জোরে জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই অবস্থায় আমার তো কোনো উপায়ই ছিল না। আমি তাই বাইরে কিছুটা সময় অপেক্ষা করছিলাম। একটা ছাউনি দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এই এলাম। রাগ করে থেকো না আর। ওদিকে যে ঠাকুরমশাই আমাদের অপেক্ষাতেই পথ চেয়ে বসে আছেন, তিনিও যে সদা সর্বদা আমাদের অপেক্ষাই করে চলেছেন। গত 2 সপ্তাহ ধরে তো আমরা সেদিকে যেতে পারিনি, কিন্তু আজকে যে আমাদের একেবারে খাস নেমন্তন্ন করে ডাকা হয়েছে, কাজেই সেই ডাকে সাড়া না দিয়ে কেমন করে পারা যায় বলো দেখি? আমি বললাম, ও হ্যাঁ, আজকে তো আবার চারি তার নিজের হাতে রান্না করবে বলেছিল না, আমাদেরকে খাওয়াবে। ও হো হো, কি সৌভাগ্যের কথা। হ্যাঁ হ্যাঁ, চলো এবারে তাহলে বেরিয়ে পড়া যাক। বৃষ্টিটা সামান্য ছ্যাঁক দিতেই আমিও কিশোরী বেরিয়ে পড়লাম। এরপরে আমরা মঠ লেনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে কিশোরী আমাকে দাঁড়াতে বলল। ওই যে সামনেই হালদারের দোকান, ওই দোকান থেকেই আমাদেরকে ঠাকুর মশাইয়ের জন্য তেলে ভাজা কিনতে হবে। তেলে ভাজা না কিনে নিয়ে গেলেই তার যে আবার মুখ ভার হয়ে যাবে। তিনি যে তেলে ভাজা খেতে বড় ভালোবাসেন, তাই না? আমি বললাম, আর পাসিং শো, সেটার কি হবে? সেটা তো আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে নাকি? কিশোরী বলে উঠল, সে বিষয়ে তোমাকে একেবারেই ভাবতে হবে না। আমি তার ব্যবস্থা অনেক আগেই করে রেখেছি। এই যে দেখো না, আমার কাছেই রয়েছে পাসিং শো। গিয়েই ঠাকুরমশাইয়ের হাতে ধরিয়ে দেবো প্যাকেট। তারপর সানন্দে উনি সিগারেট ধরাবেন আর গল্প বলতে শুরু করবেন। আমি মৃদু হেসে বললাম, সে যা বলেছ কিশোরী, উনি তো এমনই, কখন সে কি ভাবেন আর কি বলতে থাকেন বলা বড্ড কঠিন। আমরা পাসিং শো আর তেলে ভাজা নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এরপরে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে পৌঁছাতেই আমি বললাম, বৃষ্টিটা সেই যে ছ্যাঁক দিয়েছিল, এরপরে তো আর হলোই না। একদিকে ভালোই হয়েছে, কি বলো? কিশোরী বলল, সে আর বলতে, যাক এবারে চলো চারিকে একটা হাঁক দেওয়া যাক। সামনের দিকে এগোতেই দেখি বাড়ির দরজাখানা আগে থেকেই খোলা পড়ে রয়েছে। কি ব্যাপার বলো তো দেখি, আজকে বাড়ির দরজাটা একেবারে হাট করে খোলা পড়ে রয়েছে, এর কারণ কি? কারোর কি আবার কোনো বিপদ আপদ হলো নাকি? আমার কথা শুনেই দেখি চারি দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। আরে কাকাবাবু, আপনারা এসে পড়েছেন। আসলে দরজাখানা হাট করে খোলা রেখে আমি ভেতরে চলে গিয়েছিলাম। হুঁশই ছিল না যে দরজা খোলা আছে। বাইরে গেছিলাম এক বিশেষ কাজে। বাবার শরীরটা তেমন ভালো নেই, তাই বাজার করতে গেছিলাম আমি।
বাজার করে ফিরে দরজা খিল দিতেই ভুলে গেছি। এই দেখুন, এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছেন যে, ভেতরে আসুন আপনারা, নইলে যে বড় বিপদ ঘটে যাবে। আবারও যে মেঘ গর্জন করছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তখন ভিজে যাবেন আপনারা। নিন নিন, ভেতরে আসুন, আসুন আসুন। আমরা আর দেরি না করে দুজনেই ভেতরে প্রবেশ করলাম। এরপরে সোজা চলে গেলাম তারানাথের ঘরে। দেখি মানুষটা শুয়ে রয়েছেন। অন্যদিন পুঁথি মুখে করে বসে থাকেন, কিন্তু আজ দেখি একেবারেই শুয়ে আছেন। যে মানুষটাকে সবসময় কথা বলতে দেখি, পুঁথি পড়তে দেখি, তাকে এভাবে খাটে শুয়ে থাকতে দেখে মনটা বড্ড ভারাক্রান্ত লাগছিল, কিছুতেই ভালো লাগছিল না। এমন সময় কিশোরী হঠাৎ বলে উঠল, কি ঠাকুরমশাই, আমাদের যে দেখছি একেবারে ভুলেই গেছেন। ঠাকুরমশাই নড়ে চড়ে শুতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিশোরীর ব্যাঘাত ঘটানোর কারণে তিনি আবার উঠে বসলেন। এরপর বললেন, ওমা, তোমরা কখন এলে? ভালোই করেছ। আজকে আমি তোমাদের কথাই বলছিলাম চারিকে। তোমাদেরকে নেমন্তন্ন করে খাওয়াবো বলেছিলাম, সেখানে দেখো না আমি নিজেই বিছানায় পড়ে গেছি। শরীরটা একেবারে ভালো নেই, খুব সর্দি কাশি হয়েছে আর কি, এই নিয়েই ভুগছি। তারপরে আজকে আবার একটু জ্বরও এসেছে বই কি। কিশোরী বলল, জ্বর সর্দি কাশির আর দোষ কি? আপনি যেভাবে বৃষ্টি বাদলার মধ্যে এদিক ওদিক যান, এটা সেটা করেন, বলেও তো কোনো সুরাহা হয় না। তারানাথ বললেন, কি করব বলো তো, আসলে বাড়িতে সব সময় অর্থের টান থাকে, সেই টান মেটাতে সংগ্রহ করতে তো বেরোতেই হয়, কোনো উপায় থাকে না। ওই কারণেই এই পরিণতি। যাক, চারি ফিরেছে তো, ওই যে রান্না বান্না করবে। আমি বললাম, ওইটুকুনি একটা মেয়ের ঘাড়ে অত বোঝা না চাপালেই তো পারতেন আপনি। শুধু শুধু কি দরকার ছিল বলুন তো দেখি? আমরা তো বেশ ভালোই ছিলাম। এই ফাঁকে সেও না হয় আমাদের সাথে বসেই গল্প শুনতে পারত। তবে আপনি তো মনে হয় না আজকে আর আমাদেরকে গল্প শোনাতে পারবেন। আপনার শরীরটাও তো খুব একটা ভালো নেই। তারানাথ বললেন, না না, ওসব নিয়ে তোমরা একেবারেই ভেবো না, আমার অভ্যেস রয়েছে। আমার তো এসব টুকটাক লেগেই থাকে, আমি অভ্যস্ত হয়ে গেছি, বেশ ভালোই আছি। যত সামান্য শরীর খারাপ হয়েছে, ও দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই সব নিয়ে একেবারেই ভেবো না। তোমরা যখন এসেছো, তখন আর তোমাদের সাথে কথা না বলে পারলাম না। আজকে তোমাদেরকে একখানা দারুণ গল্প শোনাবো, পাথুরে পিশাচের ঘটনা। এই ঘটনা আমার নিজের চোখে দেখা। পাথুরে পিশাচ এই নামটা বোধহয় আগে কোনোদিন শোনোনি তোমরা। আমি ঠাকুরমশাইয়ের মুখে পাথুরে পিশাচের নামটা শুনেই বড্ড ঘাবড়ে গেলাম। পাথুরে পিশাচ? সে আবার কি? এই নাম তো জীবনে প্রথমবার শুনছি। এর আগে তো কোনোদিনও এই নাম শুনেছি বলে মনে হয় না। পাথুরে পিশাচ? বাপরে বাপ, নামটা শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, পাথুরে পিশাচ। সে বড়ই বিচিত্র একটি ব্যাপার বলতে পারো। আমিও পূর্বে এই ধরনের কোনো বিষয় দেখিনি। গ্রামের মানুষের মুখে যেদিন প্রথমবারের জন্য শুনেছিলাম, সেই দিনকেই বড্ড অবাক হয়ে গিয়েছিলাম। আর যখন চোখে দেখেছিলাম, তখন আরো অবাক হয়ে গিয়েছিলাম। কিশোরী বলল, তাহলে তো জমে একেবারে ক্ষীর ঠাকুরমশাই। এক্ষুনি বলুন তো দেখি সেই কাহিনী। আপনার মুখ থেকে শুনলে আরো ভালো লাগবে। আমি এই বিষয়ে একেবারে নিশ্চিত। ঠাকুরমশাই জানালার দিকে তাকালেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জোরে জোরে বাজ পড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। উনি পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে তাতে আগুন দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমাদের দিকে তাকালেন।
সেই কুণ্ডলি পাকানো ধোঁয়াগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি বললাম, ঘটনাটা কি অনেকদিন আগের ঠাকুরমশাই? উনি বললেন, সে বলতেই পারো, কারণ ওই সময় গাড়ি ঘোড়া একেবারেই চলতো না। পায়ে হেঁটে গ্রামের পথ ধরে এগিয়ে যেতে হতো বই কি। দূরে দূরে একটি করে গ্রাম নজরে পড়তো, আর সাধারণ মানুষের মন ঘিরে ছিল নানান রকম কুসংস্কার আর ভয় ভীতি। সে কি সাংঘাতিক ব্যাপার, তোমাদের বলবো কি। ওই সময় একদিন আমি যখন আমার গ্রামের বাড়িতে বসে রয়েছি, ঠিক সেই সময় দূরের এক গাঁ থেকে দুজন লোক এসে হাজির হলেন আমার বাসায়। ওই লোক দুটোকে আমি আগে কখনো দেখিনি। এই প্রথমবার তাদেরকে আমার বাসাতে আসতে দেখে আমিও বেজায় ঘাবড়ে গেলাম। এরপরে জিজ্ঞাসা করলাম, আপনারা কে? আর এত রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ আমার বাড়িতে এলেন যে? ওদের মধ্যে একজন বলে উঠলেন, হ্যাঁ, মানে ওই আমরা দুজন না অনেক দূরের একটি গাঁয়ের থেকে আসছি। আমি আমি হলাম কি ওই গ্রামের মোড়ল মশাই, আর এই আমার ছেলে যদু। আপনার আপনার খোঁজ পেলাম ওই পাশের গাঁয়ের মুকুজ্জেম মশাইয়ের কাছ থেকে। উনি উনি একজন পুরোহিত। উনি বললেন আপনার কাছে আসতে। আসলে ব্যাপারটা এতটাই জটিল যে না এসে না থাকতে পারলাম না। আমি ওদের মুখে এই কথা শুনেই আন্দাজ করে ফেলতে পারলাম যে ব্যাপারটা খুবই গুরুতর। এবারে ওদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো দেখি, হঠাৎ আপনারা বিষয়টিকে এত জটিল বলে সাব্যস্ত করছেন কেন? কি এমন দেখেছেন আপনারা যার কারণে আপনাদের মনে হচ্ছে যে ব্যাপারটা খুবই জটিল? ওদের মধ্যে থেকেই একজন বললেন, প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা মানুষের, কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কোনো অলৌকিক কার্যকারণ জড়িয়ে থাকতেই পারে। যেভাবে মানুষের মৃত্যু ঘটে চলেছে সেই অর্থে মনেই হচ্ছে না এটা কোনো সাধারণ ঘটনা। তাই তো আপনার কাছেই চলে এলাম। আমি বাধ্য হয়েই এবারে বলে ফেললাম, অলৌকিক? সে কি অলৌকিক কাণ্ডই যে ঘটেছে সে আপনারা আন্দাজ করতে পারলেন কিভাবে? কারণ এমনটাও তো হতে পারে যে কেউ আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে, আর আপনারা ভৌতিক কাণ্ড ভেবে ভয় পেয়েও চলেছেন। ওদের মধ্যে থেকে মোড়ল মশাই বলে উঠলেন, না না বাবা, এ আমার চোখের ভুল কিছুতেই হতে পারে না। আমরা আমরা এতকাল ধরে এই গ্রামে বসবাস করি, অথচ এহেন কাণ্ড এর পূর্বে কোনো দিনও দেখিনি। হ্যাঁ, ওই আমাদের গ্রামে কোনোদিনই হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে এমন নৃশংস মৃত্যু, কি অসহ্য সে কথা না আপনি আপনি ভাবতেও পারবেন না। পাথরের আঘাতে কেউ যেন মুখগুলোকে থেতলে দিয়ে চলে গেছে এমন। আগে আগে ভেবেছিলাম এই কাজ কোনো মানুষের, বড় পাথর দিয়ে আঘাত করে সেই বোধহয় সকলকে শেষ করছে, মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি করতে চাইছে। কিন্তু কিন্তু সেদিন বিন্দি, হ্যাঁ মানে ওই আমারই গ্রামের একটি মেয়ে আমাদের সামনে এসে হাজির হলো। এরপরে বলল, কাকা, গতকাল রাতে আমি এক পাথরে মানবকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি, যার গোটা শরীরটা পাথরে ঢাকা ছিল। কি ভয়ঙ্কর সেই মূর্তি হুঙ্কার ছাড়তে ছাড়তে রাস্তা দিয়ে হেঁটে চলেছিল সেই দানব। এরপরে দেখলাম একটি গাছের মধ্যে হঠাৎ গায়েব হয়ে গেল। ওই হুঙ্কার কোনো মানুষের হুঙ্কার হতেই পারে না। আমাদের গ্রামে মনে হয় কোনো পিশাচ এসেছিল। এই বলেছিল জানেন আমাকে সেই মেয়েটি। এর পরের থেকে মৃত্যুর হার আরো বৃদ্ধি পেতে শুরু করেছিল। আর ওই পাথুরে মানবকে আমি না দেখলেও রাতের অন্ধকারে তার হুঙ্কারের শব্দ
ঠিকই শুনতে পেয়েছি বাবা। হ্যাঁ, ও কোনো মানুষের কাজই হতে পারে না। দয়া করে আমাদের গ্রামকে এই অভিশাপের কবল থেকে রক্ষা করুন, একটু দয়া করুন বাবা। নাহলে আমরা যে কেউই আর রক্ষা পাবো না। আমরা আমরা এইভাবেই শেষ হয়ে যাব সকলে। একটু রক্ষা করুন বাবা, একটু দয়া করুন আমাদের। এই কথাগুলো বলে মোড়ল মশাই হা হুতাশ করে কাঁদতে আরম্ভ করলেন। আমিও আর কিছু বলতে পারলাম না, কিন্তু মনের মধ্যে হাজারো প্রশ্ন ডানা বাঁধতে শুরু করলো। যে করেই হোক এই পাথুরে পিশাচকে যে খুঁজে বার করতে হবে, এটা ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পারলাম আমি। এরপরে বললাম, বেশ, আপনারা অযথা চিন্তা করবেন না, আমি এর একটা উপায় ঠিকই বার করব। আপনারা বরং এখানে কিছুক্ষণ বিশ্রাম নিন। আজকে রাতের বেলা আর গ্রামে ফিরে যেতে হবে না আপনাদের। এই দুর্যোগের মধ্যে গ্রামে ফিরে যাওয়াটাও বেশ কঠিন একটা বিষয়। সুতরাং আজকে আপনারা আমার বাসাতেই বিশ্রাম নিন। কালকে সকালের দিকে আমরা সকলে মিলে একেবারে না হয় রওনা হয়ে যাব। সেদিন রাতটা তারা আমার বাসাতেই বিশ্রাম নিলেন। পরের দিন ভোরের আলো ফুটে উঠতেই ঘুম ভেঙে গেল। দেখলাম ওনারা দুজন আগে থেকেই উঠে বসে রয়েছেন। আমি বললাম, রাতে কি আপনারা ঠিক করে ঘুমাতে পারেননি? মোড়ল মশাই বললেন, না, মানে ওই আসলে নতুন জায়গা, তারপরে মনের মধ্যে একাধিক অশান্তি নিয়ে ঘুমোতেও পারলাম না। উপায় নজরে পড়ল না আর কি। আমি বললাম, চলুন তাহলে এবার আমাদের বেরিয়ে পড়াটাই উচিত হবে, আর দেরি করাটা ঠিক হবে না। এমনিও দেখছি সকাল থেকেই আকাশের মুখ ভার, সূর্য উঠলেও যে কোনো সময় আবারও মেঘের আড়ালে ডুবে যেতে পারে। তাই আমাদের তাড়াতাড়ি বেরানো উচিত। পথে যেতে যেতে না হয় বাকি কথা শুনবো। এই বলে আমি এগোতে শুরু করলাম, আর ওনারাও আমার সাথেই এগোতে থাকলেন। এরপরে একটা জায়গায় এসে দাঁড়ালাম সকলে। মোড়ল মশাই বললেন, এইখান থেকে গ্রামের সীমানা শুরু হচ্ছে, এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। তবে খুব সাবধানে বাবা। দেখছেন তো সন্ধে নেমেছে। এই সময় যদি সেই পিশাচের আবির্ভাব ঘটে, তখন কি করবেন? আমি বললাম, আমার কাছে এক বিশেষ মন্ত্র রয়েছে। এটি শক্তি মন্ত্র। এই মন্ত্র আওড়াবো আমি। এই মন্ত্রের শক্তি আমাদের চারিপাশে এক শক্তি বলয়ের সৃষ্টি করবে। এই বলয় ভেদ করে কোনো পিশাচ ভূত প্রেত আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কাজেই আপনারা একেবারেই ঘাবড়ে যাবেন না, আমার সাথে এগোতে থাকুন। আমি আপনাদের সাথে যখন আছি তখন ভয়ের কোনো কারণ নেই। আমি আমার নিজের সাধনার দ্বারা অধিকৃত শক্তির দ্বারা আপনাদেরকে রক্ষা করবার পূর্ণ চেষ্টা করব। ঈশ্বরের উপর বিশ্বাস হারাবেন না। এই বলে আমরা তিনজন এগোতে শুরু করলাম। কিছুটা দূরে যেতে না যেতেই দেখি আকাশটা বেজায় কালো করে এলো। মেঘ আকাশটাকে একেবারে ঢেকে ফেলল। সাথে সাথে বিদ্যুৎ চমকাতেও শুরু করলো। সেই বিদ্যুতের ঝলক সামনের পরিসরটিকে একেবারে ঢেকে ফেলল। তবে আমরাও সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এমন সময় হঠাৎ করে এক তীব্র হুঙ্কারের শব্দ আমার কানে এলো। সে এক বিকট হুঙ্কার। মনে হলো যেন কোনো পৈশাচিক আর্তনাদের শব্দ আমার কানে আসছে। তীব্রভাবে কোনো এক পিশাচ এগিয়ে আসছে আমাদের দিকে। সেই শব্দ আমার কানে যেতে না যেতেই আমিও বড্ড ভয় পেয়ে গেলাম। এই কিসের শব্দ? এ তো কোনো শব্দ নয়, এই যে হুঙ্কার, এই যে আমাদেরকে সামনের দিকে এগোতে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমার সাথে সাথে মোড়ল মশাই ও যদুও বড্ড ঘাবড়ে গেল।
আমি তাদেরকে বললাম, ঘাবড়ে গেলে চলবে না। কোথা থেকে এই হুঙ্কারের শব্দ ভেসে আসছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। যদি না আমরা এর সূচনা স্থলটিকে খুঁজে বার করতে পারি, তাহলে কোনো দিনও এই পিশাচকে দমন করতে পারবো না। কাজেই এই কাজ আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করে করতে হবে। এটাই স্বাভাবিক। আসুন আসুন আসুন, আপনারা আস্তে আস্তে আমার সাথেই আসুন। এই বলে আমি সামনের দিকে এগোতে থাকলাম। এমন সময় হুঙ্কারের শব্দটা যেন আরো বিকট ভাবে আমার দিকে এগিয়ে এলো। চলে যা, চলে যা এখান থেকে, না হলে ওই বিকট হাসির শব্দটা যখন আরো প্রগাঢ় হলো, তখন দেখলাম এ কেবল ফাঁকা হুমকি নয়। ওদিক থেকে একটি বড় পাথর গড়গড়িয়ে এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। মোড়ল মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, সর্বনাশ, সর্বনাশ বাবা, বাবা বাঁচুন, না হলে এক্ষুনি ওই বিরাট পাথরের তলায় আমরা সকলে চাপা পড়ে মরে যাব। ও, কেউ এখান থেকে বেঁচে বেরোতে পারবো না। বাঁচুন বাবা, বাবা। ওই অনেক কষ্টে আমি মন্ত্র বলে সেই পাথরটিকে দাঁড় করালাম। ওম ক্লিম হুম ফট স্বাহা, ওম হিম ক্লুম ফট কুং স্বাহা। এই মন্ত্রের দ্বারা ওই পাথরটি ওই স্থানেই দাঁড়িয়ে গেল। এরপরে আর এগোতে পারল না। কিন্তু বিষয়টা এখানে শেষ হলো না। দেখলাম সেই পাথরটা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সেটি পাথর থেকে হয়ে উঠছে একটি প্রকাণ্ড দানব। একটি পাথর যে ধীরে ধীরে এক দানবের মূর্তি ধারণ করতে পারে, এ আমি ভেবেও পেলাম না। এরপরে সেই দানব আমার দিকে তাকিয়ে বিকট ভাবে হাসতে শুরু করলো। কি ভেবেছিস, কি ভেবেছিস আমার পথে বাধা হয়ে দাঁড়াবি? আমাকে আর এগোতে দিবি না? কেউ কিচ্ছু করতে পারবি না তোরা আমার। এটা মনে রাখিস, আমি তোদেরকে শেষ করব। আর এই গ্রামকেও। অনেক চলেছি আমি, আমাকেও ঠিক একইভাবে কষ্ট পেয়ে মরতে হয়েছিল। সেদিন কেউ আমার আর্তনাদ শোনেনি, আর শুনলেও কেউ আমাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। আজকে আমি অনেক শক্তিশালী হয়ে উঠেছি। মৃত্যু আমাকে এই সমস্ত বাঁধনের থেকে মুক্ত করে দিয়েছে। এবার তোরা কেন, স্বয়ং ঈশ্বরও আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এতকাল ধরে এত রকমের কালো শক্তির সাথে লড়াই করেছি, তবে এ হেন জিনিসকে আমি জীবনে প্রথমবার নিজের চোখের সামনে দেখেছিলাম। আর ভাবছিলাম কিভাবে এর সাথে লড়াই করব, আর লড়াই করলেও কি জয়লাভ করতে পারবো? একেবারেই না। আমার সমস্ত শক্তি যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে শুরু করলো। আমার মন্ত্র শক্তিও সীমিত রূপ ধারণ করতে শুরু করলো। এমন সময় দেখলাম সেই দানব আমাদের দিকেই এগিয়ে আসছে। মোড়ল মশাই ও যদু দৌড়াতে শুরু করলো। আমিও কাছে রাখা এক বিশেষ মন্ত্রপ্রুত জল সেদিকে ছিটিয়ে দিতে দেখলাম সেই পিশাচের হুঙ্কার আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে আরো বিকট ভাবে চিৎকার জুড়েছে। তবুও আমি থামলাম না। আবারও চিৎকার করে বলে উঠলাম,
ওম নমঃ স্মৃতং ওম নমঃ হুঙ্কারে নমঃ ওম নমঃ স্মৃতং ওম নমঃ নমঃ। এমন সময় দেখলাম ঝোড়ো হাওয়ার বেগটা অনেকটাই বেড়ে গেল, আর সাথে সাথে একটি দমকা হাওয়া এগিয়ে এসে ওই পিশাচকে গিলে ফেলল। কোথায় যে সেটি গায়েব হয়ে গেল আন্দাজ করতে পারলাম না। সকলেই থতমত খেয়ে গেলাম, কিছুই আন্দাজ করতে পারলাম না আমরা। কি ব্যাপার বলুন দেখি, এই যে সাংঘাতিক ব্যাপার। আমি যা ভেবেছিলাম এই যে তার চেয়ে অনেক বড় ভয়ঙ্কর কিছু বলতে পারে। একে তো এত সহজে শেষ করতে পারা যাবে না। আমাকে দেবীকে ডাকতে হবে, মধুসুন্দরী দেবীর তপস্যা করতে হবে আমাকে। ওনার কাছ থেকে শক্তি সংগ্রহ করতে হবে, কারণ এই পিশাচকে বধ করার কৌশল আমার জানা নেই। এর পথ একমাত্র তিনিই দেখাতে পারেন। তবে আমরা এই পিশাচের কবল থেকে নিস্তার লাভ করবই। মোড়ল মশাই স্তম্ভিত হয়ে পড়লেন। ওদিকে যদুর মুখ থেকেও একটি শব্দ বেরোতে চাইল না। দেখলাম সে তখনও ঠকঠক করে কেঁপেই চলেছে। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। সেই বৃষ্টির সাথে মোকাবিলা করতে পারা সম্ভব না হওয়ায় আমরা এগিয়ে চললাম। মোড়ল মশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলাম আমরা। উনি তড়ি ঘড়ি করে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ওদের সকলের শিরা বেয়ে সেদিন হিমেল রক্তে স্রোত বয়ে গেছিল। আমি কিছুতেই ওখানে চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারছিলাম না। বারংবার মনে হচ্ছিল কিছু একটা করতেই হবে। আমি মোড়ল মশাইকে বললাম, এই গ্রামে নির্ঘাত কোনো পূর্বের ইতিহাস রয়েছে মোড়ল মশাই, দয়া করে আমাকে সেই ইতিহাসের কথা বলুন। এখানে কিছু নিশ্চিত ঘটেছিল যেটির পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে। এই ভয়ানক রূপ ধারণ করেছে বিষয়টি, কিন্তু সেটি কি সেই বৈষম্য যার প্রভাবে এত বড় ধরনের সর্বনাশ ঘটেছে? এক্ষুনি যদি এই পিশাচকে থামানো না যায় তাহলে আরো বড় ধরনের সর্বনাশ ঘটে যাবে। কিন্তু কাজেই বলুন। মোড়ল মশাই চোখে মুখে জল দিয়ে এসে বসলেন। এরপরে বললেন, হ্যাঁ হ্যাঁ, একজন আছেন। তিনি হলেন আমাদের গ্রামের বৃদ্ধ পুরোহিত। উনি জমিদারের আমল থেকেই এই গ্রামে রয়েছেন। যদি কিছু জানেন তবে উনি জানবেন। হ্যাঁ, ওনার কাছ থেকেই আপনি এই বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে উনি খুব একটা না কথা বলেন না। হ্যাঁ, মনে হয় ওনার সাথে এমন কিছু ঘটেছিল যার প্রভাবে ওনার বাক শক্তি একেবারে লোপ পেয়েছে। কিন্তু কি ঘটেছিল সেটা বোঝা সম্ভব নয়। এই অসাধ্য সাধন আপনাকেই করতে হবে বাবা। ওনাকে দেখলে আপনিও বুঝবেন উনি কতটা শক্ত মনের মানুষ। কেন আমরা কেউই ওনার সাথে না মোকাবিলা করতে পারিনি এতকাল। আমি সেই সব কথাই শুনলাম। এরপরে বললাম, বেশ ঠিক আছে, তবে তাই হোক। আমি ওনার সাথে সাক্ষাৎ করেই না হয় গোটা বিষয়টার ব্যাপারে জানার চেষ্টা করব। ঈশ্বরের যদি কৃপা থাকে আর মা কালী যদি আমার উপরে সহায় হন, তাহলে আমার বিশ্বাস আমি ঠিক নিষ্পত্তি করতে পারবো। এই বলে আমি সেদিন রাতে শুয়ে পড়লাম। তারাও খাওয়া দাওয়া সেরে যে যার মতন শুয়ে পড়ল। এই বিষয়ে কথা বাড়িয়ে এমনিও বিশেষ লাভ হতো না বললেই চলে। পরের দিন সকাল হতেই আমি মোড়লের কাছ থেকে ওই বৃদ্ধ ব্যক্তির খোঁজ নিয়ে ঠিক তার বাসাখানা খুঁজে বের করে ফেললাম। দেখলাম এক বৃদ্ধ ব্যক্তি তার বাসার ভিতরে বসে রয়েছেন, আর আপন মনে কি সব নিয়ে যেন চিন্তা করে চলেছেন। আমি ঘরের ভিতরে প্রবেশ করতেই উনি ইতস্তত বোধ করলেন। এরপর আমাকে বললেন, আপনার কপালে যে তিলকটি রয়েছে সেটি তেজের ও সৌর্যের প্রতীকী, এটি কি আপনি জানেন? আমি বললাম, তা জানি না, তবে বেনারস থেকে ফেরবার সময় এক তান্ত্রিক বাবা আশীর্বাদ হিসাবে আমার কপালে রক্তচন্দন দিয়ে এই তিলকটি এঁকে দিয়েছিলেন। এই তিলক আমাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছে। দেখলাম সেই বৃদ্ধ ব্যক্তি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ওই বৃদ্ধের মুখ থেকে
নানান রকম শব্দ বেরিয়ে আসছে। উনি বিড়বিড় করে বলে চললেন ওই সকল শব্দগুলিকে, কিন্তু এসবের অর্থ আমি অনুধাবন করতে পারলাম না। এমন সময় উনি ওনার পাশে রাখা বেশ কিছুটা বালি আমার দিকে ছুঁড়ে দিলেন। এরপরেই দেখলাম এক চমৎকার, ওই বালির বর্ণ পরিবর্তন হয়ে গেল। সেটি হলুদের থেকে হঠাৎ করে লাল বর্ণ ধারণ করল। এমন সময় দেখি সেই ব্যক্তি উঠে দাঁড়ালেন, বললেন, চমৎকার, একেই বলে চমৎকার। আপনি সে যে কিনা এই বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। এর পূর্বে অনেকেই এসেছিলেন আমার কাছে, কিন্তু আমার কাছ থেকে ওই অভিশাপের প্রতিকারও চেয়েছিলেন, কিন্তু আমি ওই প্রতিকার কাউকে দিইনি। আসলে যা আমার হাতে নেই তা আমি দেবই বা কিভাবে? আমি কেবল ওই ঘটনাটির সাথে পরিচিত ছিলাম। কিভাবে প্রতিকার পেতে হবে তা যে প্রতিকার লাভ করতে ইচ্ছুক তাকেই খুঁজে বার করতে হবে, তাকেই এই বিষয়ে সবটা জানতে হবে ও বুঝতেও হবে। মহাজ্ঞানী পণ্ডিত ছাড়া কেউ এই কাজ করতে পারবেন না। ঠিক সেই কারণেই আমি কোনোদিনও এই ঘটনার ব্যাপারে কাউকেই জানাইনি, কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সব কিছু পরিবর্তিত হয়েছে। আপনি সেই ব্যক্তি যিনি কিনা নিঃসন্দেহে এই বিপদের হাত থেকে গ্রামবাসীকে উদ্ধার করতে পারবেন। আমি বললাম, কি সেই ঘটনা? দয়া করে আমাকে জানান। আমার কাছে সেই শক্তি না থাকলেও আমি এক বিশেষ উপায়ে প্রতিকার খুঁজে বের করবার চেষ্টা অতি অবশ্যই করব। এটুকু আপনাকে আমি বলতে পারি। দয়া করে আমাকে জানান, সেই ঘটনার কথা আমাকে বলুন। এরপরে সেই বৃদ্ধ আমাকে বলতে শুরু করলেন সেই কাহিনী। অনেক কাল পূর্বে এই গ্রামে এক জমিদার বাস করতেন। এ আমি আমার প্রপিতামহের মুখ থেকে শুনেছি। এই গ্রামে সাদা পাথরের একটি মন্দির ছিল। কালক্রমে সেটি কালো বর্ণ ধারণ করেছিল। অনেকে মনে করেন সেই থেকেই নাকি এই গ্রাম অভিশাপের কবলে পড়েছিল, আর অভিশাপের কবলে পড়েছিল বলেই পাথরের বর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। সেই মন্দিরে ছিলেন এক পূজারী, যিনি খুবই নিষ্ঠা সহকারে পূজার কাজ করতেন। জমিদারের লোকেরা ওই পূজারীকে দোষারোপ করতে শুরু করে। সেই পূজারীর কিন্তু কোনো দোষ ছিল না। তিনি নিজের মতন করে ঈশ্বরের সেবায় সব সময় নিয়োজিত থাকতেন। তবে সে কথা সাধারণের ধারণার বাইরে ছিল। তাই ঘটেছিল প্রধান সমস্যা। একদিন রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে জমিদারের লোকেরা সেই পূজারীকে তুলে নিয়ে যায়। সেদিন তিনি কুটিরে ঘুমিয়েছিলেন। পথে যেতে যেতেই পূজারীর ঘুম ভাঙে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পূজারীর এত কাকুতি মিনতির পরেও ওনারা কেউই পূজারীর কথায় কর্ণপাত করেন না। শেষে জঙ্গল পেরিয়ে নদীর পাড়ে এক শুনশান স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। এমন সময় সেখানে আসেন জমিদার। তিনি বলেন, তোর জন্যই এই অভিশাপ গোটা গ্রামটিকে ঘিরে ফেলেছে। গোটা গ্রামের মধ্যে এক বিশ্রী উশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন এই গ্রামকে উদ্ধার করতে হলে তোকে শেষ করতেই হবে। তোকেও যদি এই একইভাবে শেষ করতে পারা যায়, তাহলে তোর আত্মার শান্তির পাশাপাশি এই মন্দির ও অভিশাপের গ্রাস থেকে উদ্ধার লাভ করবে। তখন সেই পূজারী বলে ওঠে, মানে আমার জন্য কোন অভিশাপ লেগেছে? জমিদার বলেন, আমার হাতে নির্মিত এত সুন্দর সাদা পাথরের মন্দিরটি কালো হয়ে গেল কি করে? তুই যবে থেকে এই মন্দিরে পুজো করতে ঢুকেছিস তবে থেকে এই মন্দিরের এমন বেহাল অবস্থা হয়েছে। আমি এবারে তোকে শেষ করব, আর সেটা এতটাই ভয়ঙ্কর ভাবে যা তুই কোনোদিনও কল্পনাও করতে পারবি না। পেয়াদারা চাই চাই পাথর বয়ে বয়ে নিয়ে আসতে থাকে। সেই পাথর দিয়ে একে একে স্তূপাকার সৃষ্টি করা হতে থাকে।
সেই স্তূপের তলায় ফেলে দেওয়া হয় সেই পূজারীকে, আর তারপরে তার শরীরের উপরে আরো পাথর ফেলতে থাকে পেয়াদারা। সেই পাথরের আঘাত সহ্য করতে পারেন না পূজারী। পেটের উপরে অত ভারী পাথর পড়তে থাকার ফলে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে তার। কাঁপতে কাঁপতে যন্ত্রণা কাতর হৃদয়ে মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে বেরিয়ে আসে অভিশাপের বাণী। আমি ফিরে আসব, ঠিক যেভাবে আমাকে বিনা অপরাধে এই পাথরের আঘাতে মারা হলো, ঠিক সেইভাবেই অকালে তোদের সকলের প্রাণগুলো নেব আমি। সকলের। এই পাথরকে সেদিন তোরাও ভয় পাবি, প্রাণ ভিক্ষা চাইবি আমার কাছে, কিন্তু প্রাণ ভিক্ষা পাবি না তোরা। তোদের কাউকে আমি ছেড়ে দেব না, কাউকে না। সেদিন ওই পাথরে চাপা পড়েই মারা গেলেন সেই পূজারী। আর এরপরে জমিদারের লোকেরা পুরনো মন্দির ভেঙে ফেলে আবারও নতুন মন্দির করলেন, নতুন পাথর দিয়ে সৃষ্টি করলেন সেই মন্দির। কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও সেই মন্দিরের দেওয়ালের বর্ণ কালো হয়ে গেল। প্রতিটি পাথরের বর্ণ পরিবর্তিত হতে শুরু করলো। আর তারপরেই গ্রামে আবির্ভাব ঘটল এক ভয়ঙ্কর পিশাচের। এই পিশাচ ছিল পাথুরে পিশাচ। ওই পিশাচের দিকে তাকাতেই সকলের হাড় হিম হয়ে গেল। তার মুখটা ছিল মানুষের আর শরীরটা ছিল পিশাচের। আর অনেকেই বলেছিলেন সেই পূজার এই পিশাচে রূপান্তরিত হয়ে গেছিলেন। সেটি তার ওই ভয়ানক মুখের দিকে তাকিয়েই আন্দাজ করতে পারা যাচ্ছিল কি ভয়ঙ্কর যে ছিল সেই পরিণতি, তা কেউই আন্দাজ করে উঠতে পারছিলেন না। একের পর এক নিরীহ গ্রামবাসীরা শেষ হতে থাকলো ওই পাথুরে পিশাচের দ্বারা। আর ওই পিশাচ নিজের প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে জমিদার সহ তার গোটা পরিবারকেও শেষ করলো। কিন্তু এমনটা মনে করা হয় ওই পিশাচ নাকি প্রতি 4 বছর অন্তর এক বিশেষ তিথিতে জেগে ওঠে, এরপরে আবারও ঘুমিয়ে পড়ে। যেহেতু তাকে এক বিশেষ অভিশাপকে সাথে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে, তাই সে সব সময় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। এখন সেই সময় 4 বছর অন্তরে জেগে উঠেছে সেই পিশাচ। এরপরে আগামী অমাবস্যার দিন সে আবারও নিজের সমাধিতে বিলীন হয়ে যাবে। নদীর পাড়ে এখনো রয়েছে সেই পাথরের স্তূপটি। যে করেই হোক এই অমাবস্যার পূর্বেই তাকে শেষ করতে হবে। এমন ভাবে শেষ করতে হবে যেন সে আর কোনোদিনও নিজের সমাধি থেকে বেরিয়ে আসতে না পারে। আর এই কাজে সিদ্ধহস্ত একমাত্র আপনি। আপনাকেই মা কালী এই বিশেষ শক্তি দিয়ে পাঠিয়েছেন। আপনি বাদে কেউই এই কাজ করতে পারবেন না। আমি ওই বৃদ্ধের কাছ থেকে গোটা ইতিহাস জানলাম। এরপরে আমি সেদিন রাতেই মধুসুন্দরী দেবীর তপস্যা করতে বসলাম। মধুসুন্দরী দেবীকে আমার আহ্বানের প্রধান কারণ ছিল এই যে বিশেষ কোনো জটিল সিদ্ধান্ত যা সাধনার জ্ঞান দ্বারা আরোপ্ত করা যাবে না, সেই সকল ক্ষেত্রে আমাকে পথ দেখাতেন মধুসুন্দরী দেবী। আমি গ্রামের শ্মশানে গিয়ে হাজির হলাম। এরপরে এক মনে মধুসুন্দরী দেবীর ধ্যান করতে শুরু করলাম। উনি এলেন। দেখলাম নীলাভ বর্ণের শাড়িতে দেবী এসে দাঁড়ালেন আমার সামনে। উনি দেবী হলেও সাধারণের উপকারে সর্বদা সিদ্ধহস্ত ছিলেন। আঞ্চলিক দেবী হলেও আমার সাধনার ক্ষেত্রে আজীবন আমি তার আশীর্বাদ ধন্য হয়ে থাকতে পেরেছি বলতে পারো। উনি আমাকে বললেন, কি চাস তারানাথ? আমাকে আহ্বান করেছিস কেন? আমি বললাম, হে দেবী, আমি এই স্থানে অনেক দিন হলো এসেছি। এই গ্রাম এক ভয়ঙ্কর সংকটে আবদ্ধ হয়ে রয়েছে। সেই সংকটের হাত থেকে এই গ্রামকে রক্ষা করা একেবারেই সম্ভব হবে না।
যদি আপনি আমাকে সহায়তা করেন, গ্রামের মানুষ যে আমার দিকে তাকিয়ে বসে আছে। মধুসুন্দরী দেবী আমাকে বললেন, আমি সবটাই জানি, আর এই কারণেই যে তোর এই গ্রামে আগমন ঘটেছে সেটাও আমি জানি। এই কাজে সিদ্ধি লাভ করলে তুই এক মহান সাধকে পরিণত হবি। তোর মধ্যে সাধনার দ্বারা অধিকৃত শক্তি বহুলাংশে বৃদ্ধি পাবে। তুই সৃষ্টি করতে পারবি নতুন ভবিষ্যৎ। মানুষের মধ্যে তুই এক নব দৃষ্টান্ত তৈরি করতে পারবি। তবে তোকে খুব সাবধানে এই কাজটা করতে হবে, খুব সচেষ্ট থেকে নিজেকে সামলাতে হবে। আর সেই সঙ্গে এই গ্রামের মানুষের কথাও তোকে চিন্তা করতে হবে। সব কিছুর মধ্যেই বিধি মেনে এগোতে থাকতে হবে তোকে। বল তারানাথ, তুই পারবি তো? আমি বললাম, আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটিতে আমি আপনার কথার অবাধ্য হয়েছি। আমি ঠিকই পারব। আপনি কেবল আমাকে পথের সন্ধান দিন। আপনি আমাকে বলুন কি উপায়ে এই গ্রামবাসীদেরকে আমি বিপদের হাত থেকে রক্ষা করতে পারব। সেই সময় মধুসুন্দরী দেবী আমার হাতে দিলেন একটি নীলাভ বর্ণের ত্রিশূল। উনি বললেন, এই ত্রিশূলটিকে আগামী অমাবস্যায় নির্জলা উপোস থেকে তোকে ওই পিশাচের বুকে বিদ্ধ করতে হবে। ওই পিশাচ তোর উপরে অনেক কালো শক্তি বর্ষণ করতে থাকবে, এমনকি তোর ক্ষতি করারও চেষ্টা করতে থাকবে। কিন্তু তোকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই ত্রিশূল ওর বুকে বিদ্ধ করে তুই এই নীল পাথরটিকে ওই পাথরের ডেরায়, অর্থাৎ ওই পিশাচের সমাধির দিকে নিক্ষেপ করবি। মনে রাখিস, তোকে পিশাচকে ওই স্থলেই নিয়ে যেতে হবে যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল। তবেই কিন্তু এই কাজগুলো করতে সক্ষম হবি তুই। আর তৎক্ষণাৎ সেই পিশাচ সমাধিস্থ হয়ে যাবে। আগুন ধরে যাবে ওই পাথরে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে। মনে রাখিস, অমাবস্যার প্রহর শেষ হওয়ার পূর্বেই তোকে এই কাজ সমাপ্ত করতে হবে। ভোরের আলো ফোটার আগেই তোকে সেই পিশাচকে শেষ করতে হবে, তাকে সমূলে শেষ করে ফেলতে হবে। তুই পারবি তো তারানাথ? আমি বললাম, আপনার আশীর্বাদ যখন আমার সাথে আছে, তখন এই বিশ্বের কোনো কালো শক্তিকে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পারবো দেবী, আপনি আমাকে আশীর্বাদ করুন। মধুসুন্দরী দেবী মৃদু হাসলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, তথাস্তু। দেখতে দেখতে অমাবস্যার দিন এগিয়ে এলো, আর আমিও মধুসুন্দরী দেবীর প্রদত্ত সমস্ত অস্ত্রগুলিকে সাথে নিয়ে প্রস্তুতি নিয়ে নিলাম। এরপরে আমি এগিয়ে চললাম সেই বিশেষ স্থানটির উদ্দেশ্যে, যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই ভয়ঙ্কর পিশাচকে। ওখানে পৌঁছে আমি দেখলাম কুলকুলিয়ে নদীর জল বয়ে চলেছে, আর তার পাশেই পড়ে রয়েছে একটি পাথরের ঢিবি। বেশ উঁচু সেই ঢিবি, আর সেখান থেকেই ভেসে আসছে কারোর গোঙানির শব্দ। বেশ বুঝতে পারলাম যে ওই পিশাচ সেখানেই বিশ্রাম নিচ্ছে, অথচ কাউকেই আমার চোখে পড়ল না। বিষয়টির কথা ভাবলে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনে হতেই পারে যে এটি একটি রূপকথার কাহিনী ছিল, কিন্তু সেদিন চোখের সামনে ওই পিশাচকে দেখতে পেয়ে আমি বুঝতে পারছিলাম যে এটি কোনো কাহিনী নয়, এটি ছিল এক পৈশাচিক আর্তনাদ, যেটির ইঙ্গিত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিছুতেই সেই ইঙ্গিতকে খর্ব করা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণের প্রাণ রক্ষার্থে আমাকে এই কাজ করতেই হতো, আর খুব সন্তর্পণেই আমাকে এই কাজ করতেই হতো। ওম ক্লিম হিম ওম ক্লিম মি করুতি ক্লিম মি হং ওম ক্লিম করুতি ওম ক্লিম হিম হিম মে করুতি ওম ক্লিম হিম। মন্ত্রের উচ্চারণের সাথে সাথে
কেঁপে উঠল সেই প্রস্তর খণ্ডগুলি, আর সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর আর্তনাদ। আমি ভয় পেলেও সেই ভয়কে জয় করবার আপ্রাণ চেষ্টা করেই চললাম। আমি কিছুতেই নিজেকে হেরে যেতে দেব না। আমি কিছুতেই ভাবলাম না যে এই পিশাচের সাথে লড়াই করতে না পারলে আজকে এখানেই আমার সমাধি রচিত হবে। আমি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চললাম, আর সামনাসামনি হলাম সেই পিশাচের। তাকে চোখের সামনে দেখে আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। এ যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমার দিকে এগিয়ে আসতে লাগলো সেই পাথুরে পিশাচ। তার শরীর থেকে খসে খসে পড়তে শুরু করলো পাথরের টুকরো, আর সেগুলো ছিটকে এসে লাগতে লাগলো আমার শরীরে। আমার শরীরটি প্রতিটি পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যেতে শুরু করলো। আমি কিছুতেই তার সাথে লড়াই করে উঠতে পারছিলাম না। আমার শরীর ছেড়ে দিতে লাগলো। আমি কোনো বল পেলাম না, কিন্তু তবুও মধুসুন্দরী দেবীর বলা কথাগুলোকে আমি অমান্য করতে পারলাম না। যখন পিশাচ একেবারে আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে, তখন আমি তার বুক লক্ষ্য করে ছুঁড়ে দিলাম আমার হাতে থাকা ওই নীলাভ ত্রিশূলটিকে। সেটি তার বক্ষ দেশকে বিদ্ধ করল। এফোর ওফোর হয়ে গেল সেই অস্ত্র। দেখলাম সেই পাথুরে পিশাচ পিছনের দিকে সরতে সরতে অজান্তেই তার সমাধিস্থলের দিকে এগোচ্ছে। আর শেষে দেখি সে একেবারে সমাধিস্থলের সামনে এসেই দাঁড়িয়েছে। আমি আর দেরি না করেই মধুসুন্দরী দেবীর দেওয়া সেই পাথরটিকে ছুঁড়ে মারলাম ওই পাথরের ঢিপির দিকে। আর সাথে সাথেই ওই ঢিপিটার মধ্যে থেকে বেরিয়ে আসতে থাকলো একটা নীলাভ বর্ণের আলো। সেই আলোর প্রভাব গোটা স্থানটিকে আলোকময় করে ফেলল। সেই সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসা এক তির্যক রেখা পাথুরে পিশাচের বক্ষদেশকে চিরে বেরিয়ে গেল বাইরের দিকে। সাথে সাথে দুভাগ হয়ে গেল সেই প্রস্তর খণ্ড, আর পাথুরে পিশাচের গলা থেকে বেরিয়ে এলো মৃত্যু যন্ত্রণার করা আর্তনাদ। তারপরেই দেখলাম আকাশ ভেদ করে নেমে এলো এক শুভ্র রশ্মি। সেটি ওই পাথুরে পিশাচের শরীরে আগুন লাগিয়ে দিল। আগুনে দগ্ধ হলো তার শরীরটি, আর সাথে সাথে আগুনের শিখা চারিদিকটা ঢেকে ফেলল। ওই সমাধি ক্ষেত্রটিতেও আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো আগুন। আর সেই সঙ্গে শুভ্র রশ্মিকে ভেদ করে উধাও হয়ে গেল সেই ভয়ানক পিশাচ। হাওয়ার মধ্যে পড়ে থাকা তার ছাইগুলো উড়তে উড়তে ওই সমাধিস্থলের ভেতরেই স্তিমিত হয়ে গেল। সমাপ্তি ঘটল এত কালের ওই বিচিত্র ভয়ানক অভিশাপের। ওই গ্রামকে এইভাবেই আমি সেই ভয়ানক অভিশাপের কবল থেকে উদ্ধার করতে সচেষ্ট হয়েছিলাম। এরপরে আমি আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে পেরেছিলাম বটে, তার সাথে সাথে বহু মহান কাজের অংশীদারও হতে পেরেছিলাম। এমনকি এই কাজের দ্বারা আমি বহু মানুষকে উপকার করতেও সম্মত হয়েছিলাম। এখানেই সেই গল্প। তা কেমন লাগলো হে তোমাদের এই গল্প? ঠাকুর মশাই থামলেন। মনে হচ্ছিল এতক্ষণ ধরে আমরা যেন নিজের চোখের সামনেই
গোটা বিষয়টাকে ঘটতে দেখছি। এটা কোনো সাধারণ বিষয় ছিল না, এটা ছিল এক উপাখ্যান যার কোনো শেষ নেই। গল্পটা শেষ হয়ে গেলেও ভয়েতে হাত পা তখনও কাঁপছিল। আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না এমন কিছু এই পৃথিবীর বুকে যে থাকতে পারে, তাও আবার এতটা ভয়ঙ্কর। সেদিন চারির হাতে গরম গরম লুচি আর পাঁঠার মাংস খেয়ে আমি আর কিশোরী রাত করে বাড়িতে ফিরেছিলাম। তবে এই কাহিনীর রেশ অনেক দিন পর্যন্ত আমাদের মাথাতে একেবারে গেঁথে বসেছিল, এটা বললে কিন্তু ভুল হবে না। কিন্তু এর পাশাপাশি নতুন কাহিনী শোনবার ঝোঁকটাও থেকেই গিয়েছিল। আবারও ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে কবে যে আরও একখানা এমন হাড় হিম করা কাহিনী শুনতে পারবো সেটাই ভাবছিলাম। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও পাথুরে পিশাচ। বিভিন্ন চরিত্রে তারানাথ, নিতু, বিভূতি, শুভম, কিশোরী, রুদ্র, চারি, দেবস্মিতা, গ্রামের মোড়ল রাজ, যদু, তমাল, গ্রামের পুরোহিত রূপঙ্কর, জমিদার সুপ্রভাত, মধুসুন্দরী দেবী, বর্ণালী, বিন্দি, পাপিয়া, পূজারী পিশাচ, সৌমিক। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।